জিওকথা ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত। আজ আমরা পড়ব ইন্ডিয়ান ম্যাপ। ইন্ডিয়ান ম্যাপের এটা আমাদের পঞ্চম ক্লাস। তো গত ক্লাসে কিন্তু আমরা জম্মু কাশ্মীর এবং লাদাখ সম্পর্কে পড়েছিলাম এবং জম্মু কাশ্মীর এবং লাদাখ কেন ইউটি হয়েছে সে সম্পর্কেও বলেছিলাম। জম্মু কাশ্মীর আর লাদাখ কেন ইউটি হয়েছে, না এর একটা হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড আছে প্রথমত। দ্বিতীয়ত, জম্মু কাশ্মীর আর লাদাখ হচ্ছে একটা বিবাদিত ক্ষেত্র। কেন না, জম্মু কাশ্মীর আর লাদাখ নিয়ে পাকিস্তান আর চায়না এই দুটি দেশের সাথে বিবাদ আছে। সেজন্য জম্মু কাশ্মীর এবং লাদাখকে কি রাখা হয়েছে, ইউটি হিসেবে রাখা হয়েছে। তো টোটাল ইউটি হচ্ছে 8টা, তার মধ্যে এই দুটো আমরা পড়ে নিয়েছি। এবার বাকি যে 6টি ইউটি সে সম্পর্কে আজকে আমরা পড়ব। দেখো, এই হলো পাঞ্জাব আর এই হলো হরিয়ানা। তো পাঞ্জাব আর হরিয়ানার মাঝে কি আছে, চণ্ডীগড়। অর্থাৎ চণ্ডীগড়ের ম্যাপটা দেখো ওখানে বড় করে দেওয়া আছে। অর্থাৎ আমরা বলতে পারি যে চণ্ডীগড় 3 দিক দিয়ে পাঞ্জাব, অর্থাৎ উত্তর, দক্ষিণ আর পশ্চিম, এই 3 দিক দিয়ে পাঞ্জাব দিয়ে ঘেরা। আর এই যে পূর্ব দিক দিয়ে চণ্ডীগড় হরিয়ানা দিয়ে ঘেরা। তো চণ্ডীগড় কেন কেন্দ্রশাসিত অঞ্চল হলো? চণ্ডীগড় কেন্দ্রশাসিত অঞ্চল হলো কারণ আগে দেখো এই পুরো এরিয়াটাকে একসাথে বলা হতো পেপসু। ঠিক আছে, এটাকে একসাথে বলা হতো পেপসু। কিন্তু পরবর্তীকালে 1966-তে এটা ভেঙে যায় এবং ভেঙে তিনটি রাজ্য আর একটি কেন্দ্রশাসিত অঞ্চল গঠিত হয়। এটা আগে ছিল পেপসু। 1966-তে কি হয়, পেপসু ভেঙে যায়, ভেঙে 3টি রাজ্য আর একটি কেন্দ্রশাসিত অঞ্চল গঠিত হয়। 3টি রাজ্য কি কি, হিমাচল প্রদেশ, পাঞ্জাব আর হরিয়ানা, এই 3টি রাজ্য। আর কেন্দ্রশাসিত অঞ্চল হিসেবে চণ্ডীগড় গঠন করা হয়। এবং পাঞ্জাব আর হরিয়ানা এই দুটো রাজ্যের একটাই রাজধানী হিসেবে চণ্ডীগড় রাখা হয়। এবার তোমরা বল, পাঞ্জাব আর হরিয়ানা দুটো রাজ্যের একটাই রাজধানী, যদি এটি পাঞ্জাবের অন্তর্গত হিসেবে রাখা হতো তাহলে হরিয়ানা বিবাদ করত, আবার যদি হরিয়ানার অন্তর্গত রাখা হতো তাহলে পাঞ্জাব বিবাদ করত। তাই একে আলাদা করে রাখা হলো একটা ইউটি হিসেবে। তাহলে পাঞ্জাব আর হরিয়ানার কিন্তু একটাই রাজধানী, যার নাম হলো কি চণ্ডীগড়। চণ্ডীগড়ে আছে রক গার্ডেন, আর যেটা বানিয়েছিল কে, নেকচাঁদ। এই আমরা পড়লাম চণ্ডীগড় প্রসঙ্গে। এবার আমরা পড়ব দিল্লি সম্পর্কে। তো আমরা সবাই জানি 1911 সাল পর্যন্ত কিন্তু রাজধানী কলকাতা ছিল। 1911 সালের পর কলকাতা থেকে কোথায় নিয়ে যাওয়া হলো, কলকাতা থেকে রাজধানী নিয়ে যাওয়া হলো দিল্লি। এবার আমাকে তোমরা বলো যে দিল্লি কোন দুটি রাজ্যের মধ্যে? তো দিল্লি দেখো যে দুটি রাজ্যের মধ্যে আছে তার মধ্যে একটা তো হচ্ছে হরিয়ানা আর দ্বিতীয়ত হচ্ছে উত্তরপ্রদেশ। অর্থাৎ হরিয়ানা এবং উত্তরপ্রদেশ এই দুটি রাজ্য দিয়ে ঘেরা হচ্ছে কি দিল্লি। এবং ভালো করে যদি লক্ষ্য করো তাহলে কিন্তু দেখতে পাবে যে 3 দিক, অর্থাৎ এই হলো উত্তর, এই হলো দক্ষিণ আর এই হলো পশ্চিম, এই দিল্লির 3 দিক দিয়ে হরিয়ানা, আর এক দিক অর্থাৎ কোন দিক, এটা পূর্ব দিক, তাই তো। তো পূর্ব দিক দিয়ে দিল্লি কি আছে, উত্তরপ্রদেশ। তো উত্তরপ্রদেশ দিয়ে ঘেরা হচ্ছে দিল্লি। এবার যদি আমি তোমাদের প্রশ্ন করি যে বর্তমান ভারতের রাজধানী কি, তোমরা আমাকে কি উত্তর দেবে, দিল্লি। কিন্তু আমি কিন্তু বলবো না, আমি কি বলবো, আমি বলবো যে বর্তমান ভারতের রাজধানী হচ্ছে নয়াদিল্লি। কেন সেটা দেখো, আমি বুঝিয়ে দিচ্ছি যে কেন ভারতের রাজধানী নয়াদিল্লি। এই মানচিত্রটাকে দেখো, দেখো দিল্লি কিন্তু টোটাল 11টা জেলা। কেমন, যেমন পশ্চিমবঙ্গের হচ্ছে 23টি জেলা আছে, যেমন দিল্লি একটা ইউটি, দিল্লিরও কিছু জেলা আছে। তো দিল্লির টোটাল জেলা কটি, 11টি। এবং এই 11টি জেলার মধ্যে
একটা হচ্ছে নয়াদিল্লি, অর্থাৎ দিল্লি কিন্তু টোটাল ইউটি, সেটার নাম হচ্ছে দিল্লি, আর দিল্লির একটা জেলা হচ্ছে নয়াদিল্লি, আর এই নয়াদিল্লি হলো আমাদের রাজধানী। তাহলে দিল্লির টোটাল জেলা কটি? দিল্লির টোটাল জেলা হলো 11টি। আমাদের রাজধানী তার মধ্যে কোনটি, বা কোন জেলা আমাদের রাজধানী? আমাদের রাজধানী হলো নয়াদিল্লি, যাকে বাংলায় বলা হয় নতুন দিল্লি। তো এই হলো আমাদের রাজধানী দিল্লি। এবং একটা কোশ্চেন মাঝে মাঝে আসে যে দিল্লি ভারতের রাজধানী হয় কততম সংবিধান সংশোধনী অনুসারে? তোমরা একটু মনে রাখবে, দিল্লি ভারতের রাজধানী হয় 69তম সংবিধান সংশোধনী অনুসারে, অর্থাৎ 69। 69তম সংবিধান সংশোধনী অনুসারে দিল্লি হচ্ছে ভারতের জাতীয় রাজধানী অঞ্চল। ঠিক আছে, এবার দেখো দিল্লি তো প্রচুর পরিমাণে জনসংখ্যা হয়ে গেছে, কারণ এখানে এটি ভারতের রাজধানী অঞ্চল প্রথমত। দ্বিতীয়ত এখানে কাজের সুযোগ খুব বেশি, সেজন্য কি হচ্ছে, যখন পরিব্রাজন হচ্ছে তখন বেশিরভাগ মানুষ, বিশেষ করে যারা আর্থিক দিক থেকে সম্পন্ন, তারা চাইছে যে রাজধানী অঞ্চলে বসবাস করুক। এই কারণে তারা দিল্লিতে গিয়ে ভিড় জমাচ্ছে। তো একটা সময় পরে এসে এটা মনে হচ্ছে যে দিল্লির আর জনসংখ্যা বাড়া সম্ভব না। তখন কি হচ্ছে, দিল্লি তার পার্শ্ববর্তী অঞ্চলকে নিয়ে নিচ্ছে এবং নিয়ে কি হচ্ছে, শহরকে বিকশিত করছে। এবং দিল্লির এই বিস্তারকে বলা হচ্ছে এনসিআর। এনসিআর এর পুরো কথা কি? এনসিআর এর পুরো কথা হচ্ছে ন্যাশনাল ক্যাপিটাল রিজন, অর্থাৎ জাতীয় রাজধানী অঞ্চল। তো এ যখন বিস্তার শুরু করছে তখন আশেপাশের যে রাজ্যগুলো আছে সেখানেই বিস্তার শুরু করবে। দেখো একটা জিনিস ভালোভাবে বুঝো, তুমি কলকাতায় বসবাস করছো, তো কলকাতা শহরটা যখন বিকশিত হবে, তো কলকাতার আশেপাশে যে জায়গাগুলো আছে সেগুলো সব থেকে বেশি বিকশিত হবে। তার থেকে যে একটু দূরে আছে সে একটু কম বিকশিত হবে, তার থেকে যে আরো বেশি দূরে আছে আরো কম বিকশিত হবে। তো সে কারণে দিল্লির আশেপাশে কি হচ্ছে, দিল্লির আশেপাশে আমরা দেখছি হরিয়ানা আছে, উত্তরপ্রদেশ আছে, আর আছে রাজস্থান। সেই কারণে হরিয়ানার 13টি জেলা, উত্তরপ্রদেশের 8টি জেলা, আর রাজস্থানের 2টি জেলা বর্তমানে হচ্ছে এনসিআর এর অন্তর্গত। এমন নয় যে আগেও এরকম থাকবে, হরিয়ানার 13টা থাকবে, উত্তরপ্রদেশের 8টি থাকবে, বা রাজস্থানের 2টি জেলায় থাকবে। যত জনসংখ্যা বাড়তে থাকবে, যত মানুষ পরিব্রাজন করতে থাকবে, আস্তে আস্তে কিন্তু বাড়বে। বিশেষ করে উত্তরপ্রদেশ চাইছে যে বেশিরভাগ অংশ এনসিআর এ চলে আসুক। তো দিল্লি এনসিআর আস্তে আস্তে বাড়তে থাকবে। আরেকটি কোশ্চিন হয়, সেটা হচ্ছে দিল্লি কোন নদীর তীরে অবস্থিত? তো দিল্লি যমুনা নদীর তীরে অবস্থিত। অনেকে কিন্তু ভুল করে গঙ্গা দিয়ে দেয়, মোটেও গঙ্গা দেবে না, দিল্লি যমুনা নদীর তীরে অবস্থিত। এতক্ষণ আমি দিল্লি পড়ালাম, এবার আমি যদি তোমাদেরকে কোশ্চেন করি যে দিল্লি কেন ইউটি হলো? দিল্লি তো রাজধানী হতে পারত। তো দিল্লি যদি রাজ্য হতো তাহলে কোনো একটা নির্দিষ্ট সরকারের হাতে থাকতো, কারণ আমরা রাজ্যে জানি যে সেই রাজ্যের যে জনগণ তিনিই প্রতিনিধি বানায় এবং সেই প্রতিনিধি সেই রাজ্যের শাসন করেন। এবার দিল্লি যদি রাজ্য থাকতো, ধরো দিল্লি পশ্চিমবঙ্গের মতো একটা রাজ্য, তখন সেখানকার মানুষ কি করতো, সেখানকার মানুষ সেই হিসেবে সরকার বানাতো এবং সেখানকার মানুষের ডিমান্ড অনুযায়ী কাজ করতো সেই সরকার। অন্য রাজ্যকে কিন্তু আর সেভাবে দেখতো না। ঠিক সেই কারণে দিল্লিকে ইউটি রাখা হয়েছে, যাতে কোনো রাজ্য নিজের বলে দাবি না করে বা কোনো রাজ্য পক্ষপাতিত্ব না হয়, সেজন্য দিল্লি ইউটি হলো। আমাদের সবার রাজধানী কি? দিল্লি হলো ইউটি। এই আমরা দিল্লি সম্পর্কে জেনে নিলাম। এবার আমরা পড়ব দমন দিউ, দাদরা ও নগর হাভেলি সম্পর্কে। আগে দমন দিউ, দাদরা ও নগর হাভেলি আলাদা আলাদা ছিল। 2020 সালের 26শে জানুয়ারি দমন দিউ, দাদরা ও নগর হাভেলি একসাথে হয়ে গেছে। দেখো এটা হলো দিউ, এখানে বড় করে দেখানো হয়েছে বোঝার সুবিধার জন্য। এটা দিউ, এটা হলো দমন, এই হলো দমন।
আর এটা হলো দাদরা ও নগর হাভেলি। এবার আমাকে তোমরা বলো, দমন, দমন, দিউ আর দাদরা ও নগর হাভেলির মধ্যে সমুদ্রের তীরবর্তী কি আছে? তো সমুদ্রের তীরবর্তী আছে দিউ আর দমন। দাদরা ও নগর হাভেলি দেখো সমুদ্র থেকে কিন্তু অনেকটা দূরে আছে, অর্থাৎ এটা কিন্তু সমুদ্র তীরবর্তী নয়। তো 2020 সালের 26শে জানুয়ারি দমন দিউ দাদরা নগর হাভেলি একসাথে হয়ে গেছে। তো সাম্প্রতিক একসাথে হয়েছে, সেই জন্য যদি কোশ্চেন হয় যে ভারতের নবীনতম কেন্দ্রশাসিত অঞ্চল কোনটি, তখন উত্তর কি হবে? দমন দিউ দাদরা ও নগর হাভেলি। এবং রাজধানী হলো দমন। দমন দিউ দাদরা ও নগর হাভেলির রাজধানী দমন। এবার আমাকে তোমরা বলো, দমন দিউ দাদরা ও নগর হাভেলি কেন্দ্রশাসিত অঞ্চল কেন হয়েছে? কারণ এটা দীর্ঘ সময় পর্তুগিজদের অধীনে ছিল এবং ভারত স্বাধীন হওয়ার অনেক পরে 1961-তে অপারেশন বিজয়ের মাধ্যমে পর্তুগিজদের কাছ থেকে এটা দখলমুক্ত করা হয়েছিল। এবং সে কারণে এটাকে কি করা হলো, যেহেতু এদের কালচার আলাদা ছিল, দীর্ঘদিন ধরে পর্তুগিজরা এখানে বসবাস করত, তো এখানকার মানুষেরা যে কালচার অ্যাডাপ্ট করেছিল সেটা পর্তুগিজ কালচার অ্যাডাপ্ট করেছিল। আর সেই কালচার থেকে গুজরাটি যে কালচার ছিল সেটা কিন্তু আলাদা ছিল। তাই বিরোধ যাতে না হয় সেজন্য দমন দিউ দাদরা আর নগর হাভেলিকে কেন্দ্র সরকার নিজের কাছে রেখে দিল। এবং যেহেতু এগুলো ছোট ছোট, তাই এদের অর্থনৈতিক দিক থেকে একটা স্বাবলম্বী হওয়ার দরকার ছিল। সে কারণে সরকার কি করলো, সরকার দমন দিউ দাদরা ও নগর হাভেলিকে নিজের কাছে রেখে দিল, অর্থাৎ ইউটি বানিয়ে নিল। এবার আমরা পড়ব লাক্ষাদ্বীপ সম্পর্কে। দেখো, এই হচ্ছে, এটা মূলত আমি দক্ষিণ ভারতের চিত্র এঁকেছি এবং এখানে আমি দেখিয়ে দিচ্ছি ভারতের পূর্বের যে সাগর আছে সেটাকে বলা হচ্ছে বে অফ বেঙ্গল বা বঙ্গোপসাগর, আর পশ্চিমে যে সাগর আছে সেটা হচ্ছে আরব সাগর, এবং দক্ষিণে এদিকে যে সাগরটা আছে তাকে বলা হয় ভারত মহাসাগর। অর্থাৎ ভারতের 3 দিক সমুদ্র দিয়ে ঘেরা। এবং লাক্ষাদ্বীপ তাহলে কোন সাগরের তীরবর্তী? লাক্ষাদ্বীপ হচ্ছে আরব সাগর। আরব সাগরের বুকে অবস্থিত কোন দ্বীপ? লাক্ষাদ্বীপ। এবং লাক্ষাদ্বীপ প্রবল দিয়ে গঠিত। লাক্ষাদ্বীপের রাজধানী কি? লাক্ষাদ্বীপের রাজধানী হলো কাভারাত্রি। লাক্ষাদ্বীপের রাজধানী কাভারাত্রি। লাক্ষাদ্বীপের কিন্তু নিজস্ব হাইকোর্ট নেই। লাক্ষাদ্বীপের পাশে কে অবস্থিত? কোন রাজ্য? এই রাজ্যটার নাম হচ্ছে কেরল। তাহলে লাক্ষাদ্বীপের হাইকোর্ট কোন রাজ্যে অবস্থিত? কেরল রাজ্যে অবস্থিত। অর্থাৎ কেরলের নিজস্ব হাইকোর্ট আছে এবং সেই কেরল হাইকোর্টেই কিন্তু লাক্ষাদ্বীপের যাবতীয় যে কাজকর্ম প্রশাসনিক সেটা হয়ে থাকে। যেমন আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের হাইকোর্ট হচ্ছে কলকাতা, ঠিক তেমনি লাক্ষাদ্বীপেরও হাইকোর্ট কিন্তু কেরল। এবার আমরা পড়ব পুদুচেরি সম্পর্কে। মানচিত্রটাকে ভালোভাবে লক্ষ্য করো। দেখো, এখানেও পুদুচেরি আছে, এখানেও পুদুচেরি আছে, আবার এখানেও পুদুচেরি আছে। এবার আমাকে তোমরা বলো কোনটা পুদুচেরি? তো এই 4টি পুদুচেরি, এই 4টি আমাদের কেন্দ্রশাসিত অঞ্চল পুদুচেরি, যা অর্থাৎ কেন্দ্রশাসিত অঞ্চল পুদুচেরি 4টি জেলা নিয়ে গঠিত এবং সেই 4টি জেলা 3টি রাজ্যে অবস্থিত। আবার ভালোভাবে বলছি শোনো, পুদুচেরি একটি কেন্দ্রশাসিত অঞ্চল, পুদুচেরি 4টি জেলা নিয়ে গঠিত এবং সেই 4টি জেলা 3টি রাজ্যে অবস্থিত। কি কি? কেরলে অবস্থিত যে জেলা সেটা হলো মাহে, অন্ধ্রপ্রদেশে অবস্থিত যে জেলা সেটি হলো ইয়ানাম, আর তামিলনাড়ুতে যেটা অবস্থিত সেটা হলো পুদুচেরি আর করাইকল। এবং এদের রাজধানী হচ্ছে তামিলনাড়ু রাজ্যের পুদুচেরি। তাহলে কি পড়লাম? পুদুচেরি একটি কেন্দ্রশাসিত অঞ্চল, পুদুচেরি 4টি জেলা নিয়ে গঠিত, এর 3টি রাজ্যে অবস্থিত, আর পুদুচেরির রাজধানী হলো পুদুচেরি, যা তামিলনাড়ু রাজ্যে অবস্থিত। এবার আমাকে তোমরা বলো পুদুচেরি কেন কেন্দ্রশাসিত অঞ্চল হলো? তো আমরা যখন দমন দিউ দাদরা ও নগর হাভেলি পড়েছিলাম তখন আমি একটা কথা বলেছিলাম যে দমন দিউ দাদরা ও নগর হাভেলি দীর্ঘদিন পর্তুগিজদের দখলে ছিল এবং
যেহেতু দীর্ঘদিন তাদের দখলে ছিল, তাই এদের কালচার, এখানকার মানুষের কালচারও কিন্তু পর্তুগিজদের প্রভাব দেখা যায়। তাই গুজরাটের মানুষদের সাথে যাতে বিবাদ না হয় বা অন্য রাজ্যের মানুষদের সাথে যাতে বিবাদ না হয় এবং অর্থনৈতিক দিক থেকে যাতে এরা দুর্বল না থেকে যায়, সেজন্য তবুন্দিউ দাদরা ও নগর হাভেলিকে কেন্দ্রশাসিত অঞ্চল করা হয়েছিল। ঠিক একই কারণে পুদুচেরি দীর্ঘদিন ফ্রান্সদের দখলে ছিল এবং ফ্রান্সরা যখন চলে যায় কিন্তু কালচার রয়ে যায় এখানকার মানুষের মধ্যে। তো সেই কালচারাল ডিফারেন্সের জন্য পন্ডিচেরিকে কি রাখা হলো? কেন্দ্রশাসিত অঞ্চল হিসেবে রাখা হলো। এবার আমরা পড়ব আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ প্রসঙ্গে। এই হলো আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ। তো আমি আগেই পড়িয়েছি। এখানে কোন সাগর আছে তোমরা আমাকে বলো, এখানে কোন সাগর আছে? তো এখানে যে বে অফ বেঙ্গল, যাকে বাংলায় কি বলা হচ্ছে? বঙ্গোপসাগর। তো বঙ্গোপসাগরের মাঝে অবস্থিত আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ। এই বড় করে এখানে দেখানো হয়েছে, দেখো, আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জকে। এবং আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ আমরা নাম শুনেই বুঝতে পারছি, আন্দামান এবং নিকোবর। সুভাষচন্দ্র বসু এই দ্বীপটার নাম দিয়েছিলেন শহীদ আর স্বরাজ দ্বীপ। কেন নাম দিয়েছিল? কারণ ইংরেজরা যখন ভারতে ছিল এবং যারা স্বাধীনতার জন্য যুদ্ধ করত, সংগ্রাম করত, তাদেরকে কি করা হতো? এই আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে সেলুলার জেলে পাঠিয়ে দেওয়া হতো। তাই স্বরাজের জন্য যারা শহীদ হয়েছিল তাদের সম্মান জানাতে সুভাষচন্দ্র বসু এই দ্বীপের নাম রেখেছিল শহীদ আর স্বরাজ দ্বীপ। আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের ঠিক উপরের দিকে দেখলে দেখতে পাবে, এই দেখো এখানে ছোট ছোট দ্বীপ আছে। এই দ্বীপটাকে বলা হচ্ছে কোকো দ্বীপ এবং এই কোকো দ্বীপ ভারতের অংশ ছিল। আর মায়ানমার কি করতো? নিজেদের বলে দাবি করত। তো ভারত আর মায়ানমারের সাথে যাতে সম্পর্ক খারাপ না হয়ে যায়, সেজন্য জওহরলাল নেহেরু কি করেছিলেন? মায়ানমারকে দান করে দিয়েছিলেন। এবং আমরা দুটো আলাদা আলাদা শব্দ পাচ্ছি, দেখো, আন্দামান, নিকোবর। তো প্রথমে আমরা আন্দামান সম্পর্কে পড়ি। আন্দামানকে চারটি ভাগে ভাগ করা যায়। কি কি? এটা হলো নর্থ আন্দামান, এটা হলো মিডিল আন্দামান, এটি হলো সাউথ আন্দামান, আর এটি হলো লিটিল আন্দামান। তাহলে আন্দামানকে কয় ভাগে ভাগ করা যাচ্ছে? 4 ভাগে ভাগ করা যাচ্ছে। নর্থ আন্দামান, মিডিল আন্দামান, সাউথ আন্দামান আর লিটিল আন্দামান। এবার এই দ্বীপগুলোকে ভালো করে দেখো, নর্থ, মিডিল, সাউথ আর লিটিল। সব থেকে বড় কোনটি? মিডিল আন্দামান। এবং ভারতের সব থেকে বড় দ্বীপ কিন্তু আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের মিডিল আন্দামান। এবার হচ্ছে রাজধানী থাকবে। এর আন্দামান নিকোবরের রাজধানী হচ্ছে কিন্তু পোর্ট ব্লেয়ার, এবং সেই পোর্ট ব্লেয়ার কিন্তু সাউথ আন্দামানে অবস্থিত। আর এই সাউথ আন্দামান আর লিটিল আন্দামানের মধ্যে অবস্থিত ডানকান প্যাসেজ। দেখো, সমুদ্রের মাঝে যখন সংকীর্ণ রাস্তা হয় সেটাকে বলে চ্যানেল, আর যখন অনেক চওড়া রাস্তা হয় তখন সেটাকে বলা হয় প্যাসেজ। তো এদের মধ্যে দেখো অনেকটা চওড়া জায়গা আছে, তাই এটাকে বলা হচ্ছে প্যাসেজ। তো সাউথ আন্দামান আর লিটিল আন্দামানের মাঝে কি আছে? ডানকান প্যাসেজ। তো এখান থেকে এটা আমি কি পড়লাম? আন্দামান। আর বাকি এখান থেকে এটা হচ্ছে কি? নিকোবর। নিকোবরকে 2 ভাগে ভাগ করা যাচ্ছে। এই যে অংশগুলো এই পর্যন্ত, এর উপরের অংশটাকে বলা হচ্ছে কার নিকোবর, আর নিচের অংশটাকে বলা হচ্ছে গ্রেট নিকোবর। যখন আমি উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিমতম বিন্দু পড়িয়েছিলাম তখন আমি ভারতের দক্ষিণতম বিন্দু বলেছিলাম। একবার মনে করো, ভারতের দক্ষিণতম বিন্দু কি বলেছিলাম? ইন্দিরা পয়েন্ট বলেছিলাম। এবং সেই ইন্দিরা পয়েন্ট কোথায় অবস্থিত? ইন্দিরা পয়েন্ট অবস্থিত নিকোবরে। এই হচ্ছে গ্রেট নিকোবরের ঠিক একদম এখানে অবস্থিত ইন্দিরা পয়েন্ট। ঠিক আছে, এবার আমি কি পড়লাম না, সাউথ আন্দামান আর লিটিল আন্দামানের মধ্যে কি পড়েছি? ডানকান প্যাসেজ আছে। আর এটা হলো আন্দামান আর এটা হলো নিকোবর। আন্দামান আর নিকোবরের মাঝে কি আছে? আন্দামান আর নিকোবরের মাঝে আছে 10 ডিগ্রি চ্যানেল। ঠিক এখানে কি আছে? 10 ডিগ্রি চ্যানেল। আর রাজধানী কি বলেছে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের? আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের রাজধানী বলেছে পোর্ট ব্লেয়ার,
আর এখানে দুটো আগ্নেয়গিরি আছে, একটা হচ্ছে ব্যারেল আর একটা হলো নারকন্ডম। তো ব্যারেল হচ্ছে জীবন্ত, এখনো এখান থেকে অগ্নুৎপাত হয়, আর নারকন্ডম হলো একটি মৃত আগ্নেয়। আর আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ কিন্তু 572টি দ্বীপ নিয়ে গঠিত, এবং ভারত সরকার বর্তমানে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জকে ডেভেলপ করার চেষ্টা করছে। আর এখানকার যে হাইকোর্ট, এদের কিন্তু নিজস্ব হাইকোর্ট নেই, এদের যে হাইকোর্ট সেটা হচ্ছে কি কলকাতা হাইকোর্ট দিয়ে এরা কাজ চালায়। তাহলে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের হাইকোর্ট কোথায় অবস্থিত? কলকাতায় অবস্থিত। যদি ক্লাসটা ভালো লেগে থাকে লাইক করবে, শেয়ার করবে, সাবস্ক্রাইব করতে ভুলবে না। আর যদি আগের ক্লাসগুলো না দেখে থাকো অবশ্যই দেখে নেবে। আমাদের সাথে যুক্ত থাকার জন্য আমাদের টেলিগ্রাম চ্যানেলে যোগ দিতে পারেন, টেলিগ্রাম চ্যানেলের লিংক নিচে দেওয়া থাকবে।